ভাত খাওয়ানোর পরে পিটিয়ে মেরে ফেললে এটার কোনো বিচার হবে না, এটা কি বিপ্লবের অংশ? পক্ষ যদি ন্যায়তেই হয় উনি এনসিপি জয়েন করুক, আসে এনসিপি তৈরি করছে উনি। তরুণরা দেখেছে যে এত দ্রুত ধনী হওয়ার আর কোনো উপায় কোথাও নাই। আজ নানা বিষয় নিয়ে আলোচনা করব। আলোচনার জন্য আমাদের সাথে উপস্থিত রয়েছেন এম এ আজিজ, সাংবাদিক এবং কলামিস্ট। এরপরে রয়েছেন গণমাধ্যম ব্যক্তিত্ব আব্দুল নূর তুষার। আর আজকের বিষয় ঠিক করা হয়েছে সুষ্ঠু নির্বাচন কতটা সম্ভব এবং কতটা বাস্তবসম্মত। পুরো বিষয় নিয়ে আলোচনার জন্য রয়েছে আপনাদের সাথে সঞ্চালক হিসেবে আমি জেনিসিয়া বর্ণা। যেহেতু নির্বাচনের কথা উঠে এলো, দর্শক জানিয়ে রাখতে চাই একই দিনে দুটি নির্বাচন, একটি গণভোট এবং আরেকটি জাতীয় নির্বাচন। এবং এই যে গণভোটের অন্যতম একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো পোস্টাল ব্যালট। এই বিষয় নিয়ে প্রশ্ন করতে শুরুতেই যেতে চাই এম এ আজিজের কাছে। জনাব এম এ আজিজের কাছে আপনার কাছে আমার প্রশ্ন, পোস্টাল ব্যালটে ভোট গ্রহণ সফল হবে এবং সফল হলে এটি দেশের ইতিহাসে লেখা হবে। সিইসি এমন একটি কথা বলেছেন, যেই পোস্টাল ব্যালট নিয়ে এত বিতর্ক, এত সমালোচনা, সিইসির দাবি অনুযায়ী পোস্টাল ব্যালট নিয়ে এই বক্তব্য কতটা বাস্তবসম্মত? ধন্যবাদ আপনাকে, তুষার ভাইকে এবং দর্শককে। দেখেন, পোস্টাল ব্যালট সম্পর্কে ইলেকশন কমিশনে বলছে এটা বড় চ্যালেঞ্জ। কারণ সারা বিশ্বে, বিশেষ করে মিডল ইস্টের অনেক দেশের ভিডিও অডিও সব বাংলাদেশে ছড়িয়ে পড়েছে। প্রায় সব মিলে প্রায় 16 লক্ষ পোস্টাল ব্যালট আছে এবং এটা বাসস সরকারি নিউজ এজেন্সি নিউজ করেছে। পোস্টাল ব্যালট পাশ ফেলার জন্য চ্যালেঞ্জ, রেজাল্ট পরিবর্তন করে দিতে পারে। কালের কণ্ঠে ছাপা হয়েছে, আপনার প্রথম আলোতে একটা হিসাবও বেরিয়েছে যে 10,000 ভোটের ব্যবধানে 130টি আসনের রেজাল্ট হেরফের হয়ে গেছে। তো এখন এই পোস্টাল ব্যালট যে ওখানে মিডল ইস্টে ধরেন বাহরাইন, ওমান, কাতার, সৌদি আরব এসব জায়গায় এক জায়গায় জড়ো হয়ে যাচ্ছে একটি বাসায়, এবং সেই বাসায় কথোপকথন আমার কাছে রেকর্ড আছে। সেখানে বলা হচ্ছে যে তারা এই পোস্টাল ব্যালটের নিচে নেওয়ার পরে একজন সংগ্রহ করতেছে। এখন এই পোস্টাল ব্যালটটা তো যদি ধরেন যে সিটে, ধরেন কোনো একটা পার্টির সিট ভোটার সংখ্যা 10,000 কম, সেখানে 10,000 দিয়ে দিল। ধরেন করাইল বস্তিতে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান আপনার ওই অঞ্চলে ঢাকা 17তে প্রার্থী হলো, ধরেন ওখানে 1 লাখ ভোট বেশি আছে ওনার ধরেন। এখন জামাত ইসলাম টার্গেট করলো যে এই 1,05,000 ভোট ওখানে বাড়তি করে দিতে হবে, পোস্টাল ব্যালট থেকে ওই সেন্টারে ঢুকাই দিল। কি করবেন? উনি ফেল। সুতরাং এই পোস্টাল ব্যালট যে এই যে হুট করে এই প্রবাসী সরকার প্রবাসীদের ভোট আগাগোড়া না জেনে ম্যানেজ করতে পারবে না, অথচ পোস্টাল ব্যালটগুলো, হ্যাঁ পোস্টাল ব্যালট ছিল, জেলখানায় ছিল, সরকারি কর্মকর্তাকেও দিত, কারণ আমি দেশে না গেলে আমিও পোস্টাল ব্যালটে ভোট দিতে পারি, সেটা পারে। কিন্তু ম্যানেজ করার ক্ষমতা থাকতে হবে। ওনারা তো ম্যানেজ করতে পারেন নাই, এটা তো একটা পার্টির জামাতের হাতে চলে গেছে। এবং তারপরে আরও একটা আছে যে ভোটার ট্রান্সফার, অর্থাৎ বরিশালের ভোট নিয়ে আসতেছে ঢাকায়, ঢাকার ভোট নিয়ে যাচ্ছে খুলনায়, এরকম। অর্থাৎ একটা অঞ্চলের ভোট, ইতিমধ্যে আমার কাছে ভিডিও আছে, ইলেকশন কমিশনের অধস্তন অফিসার ধরা পড়ছে 3টা, যে তাদেরকে টাকা পয়সা দিয়ে ভোট ট্রান্সফার। কারণ একটা ভোটার যদি এনআইডি করতে চান, ভোট ট্রান্সফার করতে চান, তাহলে কিন্তু ওখানে আপনার বিদ্যুৎ বিল লাগবে, বাসা ভাড়া যদি লাগে ভাড়া থাকবে, অথবা নিজের বাড়ি লাগবে, সার্টিফিকেট লাগবে চেয়ারম্যানের, ইলেকট্রিক বিল লাগবে, যা যা থাকে। আপনি ওখানে নাগরিক প্রমাণ হতে যা যা ডকুমেন্ট দরকার, সব ডকুমেন্ট লাগবে, সেগুলো লাগছে না তো। কারণ ওই যে নিচের অফিসার 3জন ধরা পড়ে গেছে, তাদের দিয়ে ভোট ট্রান্সফার করতেছে। এখন বলেন যে জামাতের ভোট কিন্তু তারা জানে কোন সিটে কত ভোট তাদের আছে। ধরেন একটা জায়গায় 10,000 ভোট শর্ট আছে, অন্য সিট থেকে 10,000 ভোট ওখানে 15,000 ভোট দিয়ে দিল, নিশ্চিত পাস। সুতরাং জামাত বলতে পারে যে তার কতগুলো জিতবে, কতগুলো জিতবে না, তাদের ভোটের হিসাব আছে। এই জন্য বলে না যে যতগুলো ইসলামিক দলগুলি যতগুলো মিছিলে আসে ততগুলো ভোটার, এটা জনশ্রুতি আছে না? তো এই জন্য আমি বলছি যে ইলেকশনে এইটা বড় চ্যালেঞ্জ। প্রবাসী ভোটার যে বানানো হয়েছে অবৈজ্ঞানিকভাবে, নিয়ন্ত্রণ করার কোনো পথ নাই। তারপরে ধরেন ব্যালট পেপারে, সবগুলো ব্যালট পেপারে বলেন তো দেখি, সবগুলো প্রতীক একসাথে দেওয়া হয়েছে, বিদেশে ওইগুলো পাঠাইছে, ওইগুলোর ছবি দেখাচ্ছে তো, এবং ওইগুলো নিয়ে কথা বলতেছে, কোথায় সিল দিবে কোথায় না দিবে এগুলো আলোচনা হচ্ছে, এগুলো তো দিবে। এখন সেটা
বিএনপির পক্ষ থেকে নজরুল ইসলাম খান সাহেব তিনি আপত্তি দিয়েছেন এটা। এখন যেটা প্ল্যান হয়েছে যে না, এখানে বাংলাদেশের ভিতরে যেমন প্রত্যেকটা সেন্টারের জন্য আলাদা আলাদা ব্যালট হবে, যতগুলো প্রার্থী ততগুলো প্রতীক হবে, ওইখানে প্রবাসেও নাকি ওইগুলো চেঞ্জ করে এটা এখন দিয়ে ফেলছে কিনা জানি না, এটা দিচ্ছে। তো ওটাও তো একই ঘটনা ঘটবে, তো লাভ কি হলো? তো এই জন্যে এইসব পত্রিকা কিন্তু লিখেছে যে আপনার পোস্টাল ব্যালটে আপনার রেজাল্ট হেরফের হয়ে যেতে পারে। এটা নিউজে আসছে, বড় পত্রিকাগুলো নিউজ আসছে। এখন আপনি যদি বলেন যে এটা এআই বানাইছে, এটা তো হবে না। আমাদের মেইন স্ট্রিম মিডিয়াগুলো নিউজ করেছে। তো সুতরাং এটা এই নির্বাচন এটার এক কারণেই ধরেন এছাড়া তো ধরেন বর্ডারে প্রথম আলোতে গত আগের দিন আসছে যে প্রায় 800 অস্ত্র ট্রেডার্স ভারত থেকে অস্ত্র আসতেছে, সেগুলা আপনার হ্যান্ডেল করতেছে, তারা আইডেন্টিফাই করছে, গ্রেপ্তার করলো না কেন আপনি বলেন? তারপরে ধরেন এই যে আপনার 5 তারিখের পরে প্রায় 60% থানা লুট হয়ে গেছে, অস্ত্রগুলো গেল কোথায়? একজন ইলেকশন কমিশনকে বলতে শুনলাম ওগুলো ডোবায় ফেলাই দিছে। আরে ডোবায় ফেলাইছে, অস্ত্রটা কত কোথায়? অস্ত্র দরকার, ডোবায় ফেলাইলে অস্ত্র তো শো করতে হবে, কোনো নাই। আপনার হাদি যে হত্যা করা হলো তার আগে জন অধিকার পরিষদের সাধারণ সম্পাদক তিনি বললেন যে রাশেদ সাহেব যে 50 জন প্রার্থীকে টার্গেট কিলিং করা হবে। আমার কাছে তথ্য আছে, কই তথ্য? তো তারপরে তো হাদিকে মেরে ফেললো। আপনার কাছে আবারও আসবো, এবার জনাব আব্দুল নূর তুষারের কাছে যেতে চাই। আমরা রাজনৈতিক অঙ্গনে জাতীয় নির্বাচন নিয়ে যেমন আলোচনা দেখছি, তেমন কিন্তু গণভোট নিয়েও ব্যাপক আলোচনা হচ্ছে, এবং এই দুটিতে প্রশাসন এবং রাষ্ট্রতন্ত্র যে নিরপেক্ষ ভূমিকা পালন করবে, জনগণের মাঝে এই আস্থাটা আসলে কিভাবে তৈরি হবে জানতে চাই। সেই সাথে আরও একটি প্রশ্ন আছে, সেটি হলো 3টি রাজনৈতিক দলই ইসির সমালোচনা করছেন এবং তারা বলছেন যে ইসি নিরপেক্ষ নয়। এই সব দলই যদি এমন অভিযোগ করে, তাহলে ইসি আসলে কার, বা ইসি কি আসলেও নিরপেক্ষ? ইলেকশন কমিশনকে নিরপেক্ষতা প্রমাণিত করতে হবে তাদের কাজের মধ্যে দিয়ে এবং কথার মধ্যে দিয়ে। ইলেকশন কমিশন দুঃখজনকভাবে পুরোপুরি সেটা করতে পারেন নাই। কেন পারেন নাই সেই ব্যাখ্যা আজিজ ভাই দিয়েছেন। তারা বিভিন্ন সময় এমন কিছু কাজ করেছেন এবং এমন কিছু কথা বলেছেন যেগুলো অযৌক্তিক এবং যে কাজগুলির পেছনে হীন উদ্দেশ্য আছে বলে কেউ মনে করতে পারে। যেমন একটি তো আজিজ ভাই বলেছেন ভোটার ট্রান্সফার করা হচ্ছে, অর্থাৎ আপনি আগের নির্বাচনে ভোট দিয়েছেন মাগুরাতে, এই নির্বাচনে আপনি ভোট দিবেন মিরপুরে। এটা তো যদি হয়ও, এটা করার একটা নির্দিষ্ট সময় রয়েছে এবং প্রক্রিয়া রয়েছে, সেই প্রক্রিয়া যথাযথভাবে মানা হয়েছে বলে অনেকেই মনে করছেন না। আর সরকার তো ভোটের ব্যাপারে নিরপেক্ষ নাই, অন্তত গণভোটের ব্যাপারে একদমই নিরপেক্ষ নাই। তারা হ্যাঁর পক্ষ নিয়েছেন, ব্যাপারটা এরকম দাঁড়িয়েছে যে হ্যাঁ দিলে পরে সরকারের পক্ষে আর না দিলে পরে সরকারের বিপক্ষে। কিন্তু সরকার এটাকে বলতে শুরু করেছেন যে হ্যাঁ দিলে পরে আপনি সংস্কার চাইছেন আর না দিলে আপনি সংস্কার চাইছেন। এমনও অনেক প্রার্থী আছে যারা বলছেন যে না ভোট দিলে দেশ থেকে বের করে দেওয়া হবে। এগুলো তারা কিভাবে বলেন না তারা জানেন। দেশের মালিক কি তারা নাকি? যারা না ভোট দিবেন তারাও দেশের নাগরিক, যারা হ্যাঁ ভোট দিবেন তারাও দেশের নাগরিক। এবং না দেওয়ার অধিকার দেওয়া হয়েছে মানে নাতে ভোট দেওয়া যাবে? না দেওয়া যদি অপরাধী হয়, গর্হিতই হয় না ভোট দেওয়া, তাহলে না ভোট রেখেছে কেন? তাই না? এসব উদ্ভট কথা বললে হবে না। এবং এমনকি সরকার বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান, আধা সরকারি প্রতিষ্ঠানকে এই কাজে নিয়োগ করেছেন, তাদের যে ফান্ড সেটা ব্যবহার করে। আমি আপনাকে একটা সাধারণ কথা বলি, যেমন ধরেন বিদ্যুৎ যারা বিক্রি করে আমাদের কাছে, এই যে ডেস্কো, নেস্কো কিংবা পল্লী বিদ্যুৎ বোর্ড, এরা আমাদের কাছে বিদ্যুৎ বিক্রি করে কিছু টাকা পয়সা প্রফিটও করে, এরা সেটা জমা রাখে। সেই টাকার থেকে তারা এখন ভোটের প্রচারণা চালাচ্ছে। তাদের কি সেই ম্যান্ডেট আছে এই টাকা দিয়ে ভোটের প্রচারণা করার? আমি টাকা দিয়েছি বেশি আমার বিদ্যুৎ সরবরাহকে নিরবচ্ছিন্ন রাখার জন্য, আরও উন্নত করার জন্য, আমার বিদ্যুৎ সরবরাহকে নিরাপদ করার জন্য। সেগুলি বাদ দিয়ে এই ভোটের পিছনে টাকা কেন খরচ হবে? এটা কিভাবে তারা পাবলিক ফান্ড খরচ করছেন, কোন ম্যান্ডেটে, কোন অনুমতি নিয়ে? শুধু তাই না, তারা অদ্ভুত সব কথাবার্তা বলছেন। তারা বলছেন একটা ভোট দিলে নাকি দরজা খুলে যাবে। তো কেন? ভোট তো দুইটাই দরজা, নাকি একটা দরজা আর একটা জানালা, তাই না? নাকি একটা দরজা আর একটা গর্ত, কোনটা? একটা ভোট দিলে নাকি দরজা খুলবে, আরেকটা ভোট দিলে দরজা খুলবে না, মানে কি? এগুলো তো মানে যৌক্তিক কথা না। এবার আসেন গণভোটের যে প্রচারণা চালানো হচ্ছে, সেখানে কিছু কথা বলা হচ্ছে। তার মধ্যে একটা বলা হয়েছে এই গণভোট দিলে পরে বাংলাদেশে গণভোটের বিধান চালু হবে। তো গণভোটের বিধান চালু হবে, সেই জন্য আপনি গণভোট দিচ্ছেন, তাহলে এই গণভোটটা কোন বিধান থেকে হলো? কিন্তু কিছু কিছু ব্যাপার রয়েছে, আমি আপনাকে বলি। একটি হচ্ছে যে
অনেকগুলি দলই বলেছে যে স্বাক্ষরিত জুলাই সনদ এই গণভোটের বিষয়, স্বাক্ষরের পরে যদি কোনো পরিবর্তন হয়ে থাকে দলগুলি অনেকেই বলেছে যে সেটা মানতে তারা বাধ্য না। কিন্তু এই বিষয়টি কিন্তু এই গণভোটের মধ্যে নাই, এবং স্বাক্ষরিত জুলাই সনদে যা রয়েছে তারপরে কিন্তু সেই জুলাই সনদে পরিবর্তন আনা হয়েছে। শুধু তাই নয়, জুলাই সনদে নোট অফ ডিসেন্ট আছে, কিন্তু এই গণভোট যেটা করেছে সেই ডিসেন্ট আছে, সেই প্রশ্নগুলি জনগণের কাছে সম্মতি দেওয়ার জন্য পাঠিয়ে দিয়েছে। তাহলে দলের কাছ থেকে নোট অফ ডিসেন্ট কেন নিয়েছিল? আরও কাণ্ড করেছে তারা। তারা বলার চেষ্টা করছেন যে এই গণভোটের মধ্যে দিয়ে গেলে সরকার ইচ্ছামতো সংবিধান বদলাতে পারবেন না। ইচ্ছামতো সংবিধান তো কেউ কখনো বদলায় না। ইচ্ছামতো সংবিধান বদলায় কোনো ফ্যাসিস্ট প্রশাসক। সরকার ইচ্ছামতো কিভাবে বদলাবে? সংসদ সংবিধানকে বদলায় বা সংশোধন করে। এখন সংসদ যখন সংশোধন করে তখন 2/3 ভোটের প্রয়োজন হয়। এই গণভোটের মধ্যে আছে যে ভবিষ্যতে এই সংবিধান সংশোধনের বিষয়টি আসলে পরে উচ্চ কক্ষে সেটা অনুমোদিত হইতে হবে। আপনি দেখেন কত ধরনের ফ্লজ আছে। আপনি গণভোট দিলেন হচ্ছে গণভোটের বিধান নাই এরকম অবস্থায়, দিয়ে বলছেন গণভোট দিলে গণভোট বিধান হবে, হলো গণভোটের বিধান। এখন আপনি সংসদে এই সংস্কারগুলি সব গেলে এই গণভোটের মধ্যে বলা আছে এগুলি একটা নির্দিষ্ট সময়ের মধ্যে কমপ্লিট করতেই হবে, না করলে এটা নিজে নিজে হয়ে যাবে। যে জিনিস নিজে নিজে হয়ে যেতে পারে সেই জিনিসের জন্য আপনি গণভোট কেন দিবেন? তাই না? এটা তো নিজে নিজেই হয়ে যাবে, হয়ে যেতে পারে, এটা নিজে নিজেই হয়। আচ্ছা, ভালো কথা। তারপরে মনে করেন এই গণভোটের মধ্যে দিয়ে উচ্চ কক্ষ গঠিত হবে এবং সংবিধানের যে কোনো সংশোধন উচ্চ কক্ষের অনুমতি লাগবে, তাই তো? তাহলে উচ্চ কক্ষ থাকলে তো এমনিতেই একা একা কোনো সরকারি বলেন আর সংসদই বলেন, তারা তো সংবিধান পরিবর্তন করা বা সংশোধনী করা করতে পারছেন না। তাহলে শুধু একটা প্রশ্নেই তো গণভোট হতে পারত যে জুলাই সনদের যে সংশোধনীগুলি আছে এইগুলি কি সংসদ গ্রহণ করবে নাকি করবে না, বা সংস্কারগুলি, এবং উচ্চকক্ষ কি গঠিত হবে নাকি হবে না, তাহলেই তো পুরো জিনিসটা হয়ে যায়। এবার দেখেন আরেকটা মজার কথা বলা হয়েছে আপনারা আরো মৌলিক অধিকার পাবেন বলা হয়েছে সেখানে, যেমন ইন্টারনেট কোনোদিন বন্ধ হবে না। ইন্টারনেট কখনো বন্ধ হবে না কিংবা হবে, এটা কি মৌলিক অধিকার? আপনি আমাকে একটা জিনিস বলেন, বিদ্যুৎ বেশি মৌলিক অধিকার না ইন্টারনেট? বিদ্যুৎ হওয়া উচিত। বিদ্যুৎ হওয়া উচিত। পানি তো অবশ্যই হওয়া উচিত। এই সরকার একটা নিয়ম করেছে, আয়কর কর্মকর্তারা চাইলে পরে পানি বিদ্যুৎ বন্ধ করে দিতে পারবেন মানুষের। একটা দেশে পানি আর বিদ্যুৎ বন্ধ করা যাবে কিন্তু ইন্টারনেট বন্ধ করা যাবে না। ইন্টারনেটের মধ্যে কি মধু আছে? ইন্টারনেটে বিভিন্ন ফরাসি দার্শনিক, তারপরে আমেরিকান দার্শনিক, তারা এসে বাংলাদেশে আগুন জ্বালানোর উস্কানি দেয়, সেটা আছে? নাকি ইন্টারনেটে উস্কানি দিয়ে মানুষের ঘরবাড়ি ভাঙতে পাঠানো যায়, সেইটা আছে? ইন্টারনেট কখনো বন্ধ করা যাবে না, কিন্তু ইন্টারনেট আবার মানুষের কথা বলা বন্ধ করা যাবে। আপনি কারো কারো ফেসবুক অ্যাকাউন্ট খেয়ে দিতে পারবেন, কারো ইউটিউব অ্যাকাউন্ট খেয়ে দিতে পারবেন না? তো ইন্টারনেট বন্ধ হবে না মানে কি? আপনি ব্যক্তির অধিকার বন্ধ করতে পারবেন, শুধু ইন্টারনেটটা বন্ধ হবে না। এবার আমাকে বলেন, পানি বিদ্যুৎ গ্যাস বন্ধ করার অধিকার সরকার কিভাবে দেয় মানুষের? পানি বিদ্যুৎ গ্যাস তো বেশি মৌলিক অধিকার, সেইটা বন্ধ হইতে পারবে কিন্তু ইন্টারনেট বন্ধ হইতে পারবে না। এবং এটার জন্য গণভোট লাগবে। ওই অধিকার পাইতে নাকি গণভোট লাগবে? ইন্টারনেট যে বন্ধ হবে না এটার জন্য। কিন্তু আবার ইন্টারনেট যদি না থাকতো তাহলে আপনি মনে করেন বিদ্যুৎ বন্ধ করা যাবে, বিদ্যুৎ বন্ধ করা যাবে, এটা তো আছে নাকি? এই গণভোট দিলে বিদ্যুৎ বন্ধ করা যাবে না? তাহলে আয়কর কর্মকর্তারা মানুষের বিদ্যুৎ পানি গ্যাসের লাইন কেটে দিবেন। এটা গতকাল আমি খবরে দেখেছি যে যদি ঠিক মতো না করে, মানে ঠিক মতো আয়কর না দেয়, তাহলে আপনি আমাকে একটা জিনিস বলেন, বিদ্যুৎ বন্ধ করে দিলে ইন্টারনেট কি দিয়ে চালাবে? ব্যাটারি দেওয়া। তো এইগুলা ফ্লজ। মৌলিক অধিকার কোনোদিনই পৃথিবীর কোথাও মৌলিক অধিকার ইন্টারনেট না। মৌলিক অধিকার হচ্ছে বাক স্বাধীনতা। আমি আপনাকে একটা মজার জিনিস বলি, এটা বলে শেষ করি। মৌলিক অধিকার হচ্ছে বাক স্বাধীনতা। নাম ধরে আমাদের মতো কিছু আলোচকের নাম ধরে একটি রাজনৈতিক দলের কিছু সদস্য বলেছেন আমাদেরকে কথা বলতে দেওয়া যাবে না, আমাদেরকে বয়কট করতে হবে, যেখানে আমরা যাব সেখানে গিয়ে বাধা দিতে হবে। এই যে ভয়ভীতি প্রদর্শন করা হয়েছিল কথা বলতে দেওয়ার বিরুদ্ধে, এই ভয়ভীতি প্রদর্শনের বিরুদ্ধে এই সরকার কি ব্যবস্থা নিয়েছে কোনো ব্যবস্থা নেয় নাই। মানুষের কথা বন্ধ করার জন্য যে হুমকি দেওয়া হয়েছে, এটার বিরুদ্ধে কি এই সরকার কোনো ব্যবস্থা নিয়েছে? আমরা তো কারো কথা বন্ধ করতে বলি নাই, কিন্তু আমাদের মতো অনেকের কথা বন্ধ করার জন্য প্রকাশ্যে টেলিভিশন চ্যানেলে এসে সংবাদ সম্মেলনে নাম ধরে ধরে বলা হয়েছে এক একজনের। তাহলে আপনি কথা বলার অধিকার বন্ধ করে দেওয়ার জন্য এই দেশে হুমকি দেওয়া যাবে, গণভোট এটা বন্ধ করবে?
মৌলিক অধিকার বানাইলেই হবে যে ইন্টারনেট মৌলিক অধিকার? মানে ইন্টারনেট আপনার থাকতে হবে, আর পেটে ভাত না থাকলে ইন্টারনেট থাকবে, ব্যাপারটা যেন এইরকম হয়ে দাঁড়িয়েছে। আরেকটা মজার জিনিস আমাকে বলি, স্টারলিংক চালু হয়েছে না, কিন্তু স্টারলিংকের যে চুক্তি সেখানে পরিষ্কার বলা আছে যে স্টারলিংক একটা নির্দিষ্ট গেটওয়ের ভিতর দিয়ে বের হবে, আমি যতদূর জানি, এবং চাইলে সরকার সেটা বন্ধ করতে পারবেন। নাইলে একটা গেটওয়ের ভিতর দিয়ে ভেবে গেছেন কেন? এবং এইটা কিন্তু আছে, এই বন্ধ করার অধিকার আছে। আরেকটা জিনিস বলেন, এটা যদি মৌলিক অধিকারই হয়ে থাকে তাহলে আমেরিকাতে নিশ্চয়ই এটা কোনোদিন বন্ধ করা যায় না, ইংল্যান্ডে কখনো বন্ধ করা যায় না। এরকম বিষয় কি তাদের সংবিধানে আছে? মৌলিক অধিকার হিসেবে সন্নিবেশিত রয়েছে। বিষয় নিয়ে আলোচনা করব, আরও জানতে চাই। আমি আবারও জনাব আজিজের কাছে যেতে চাই। আপনার কাছে আমি যেই তথ্যটি আগে শেয়ার করতে চাই সেটি হলো, বিবিসি বাংলার সাবেক প্রধান সাবির মোস্তফা বলেছেন প্রধান উপদেষ্টা উগ্রবাদীদের সূর্য সন্তান মনে করছেন এবং আজগুবি ও ফালতু মামলায় অন্যদের আটক করছেন, এবং তিনি বলেছেন ডক্টর ইউনূস নিরপেক্ষ নয়। এই যে তার মন্তব্যগুলো, আপনি কি তার মন্তব্যের সাথে একমত? দেখেন, এটার তো কিছু সংখ্যক একমত হবেই, কারণ ধরেন আমি তুষার ভাইয়ের কথার সাথে একটু অ্যাড করছি। আমি এখানে অ্যাড করছি এই জন্যেই, সংবিধানের অর্থাৎ এই সংবিধানের 106 অনুচ্ছেদ অনুযায়ী এই সরকার সংবিধান সমুন্নত রাখার জন্য ওত নিয়েছে। তো আপনার এই সংবিধান জীবিত আছে। এই সময়ে এই সংবিধানে হানা ভোট নাই, গণভোট নাই, কিন্তু আপনি গণভোটটা করতেছেন কেন? অবৈধ। তারপরে প্রেসিডেন্টের আদেশ, প্রেসিডেন্ট, প্রধান উপদেষ্টা কেউ আদেশ দিতে পারে না এই সংবিধান জীবিত থাকতে। সংবিধান জীবিত, এটা সাংবিধানিক সরকার। এই আদেশের মাধ্যমে 84টা সংস্কার 4 দফার ভিতরে এনে হানা ভোটের দিকে দিছে। তার এই আদেশ অবৈধ। তো ধরেন আপনি যতই গণভোটে পাশ করেন, আপনার সংবিধান সংসদে গিয়ে তো এটা পাশ হবে। আপনার সংবিধানে বলতেছেন 167 দিন পরে স্বয়ংক্রিয়ভাবে এটা পাশ হবে। কে পাশ করবে? কে পাশ করবে? আলো বাতাস পাশ করে দিবে? এখন ধরেন সরকার ঝাঁপিয়ে পড়েছে ভোটকে পাশ করানোর জন্য। ওনাদের কাছে কে ধারণা দিল যে এটা পাশ করবে না, পাশ হবে না? তার মানে ওনাদের কাছে মেসেজ আছে পাশ করবে না। এখন ধরেন সরকারি বাংলাদেশ ব্যাংক থেকে সার্কুলার জারি হয়েছে, প্রত্যেকটা মিনিস্ট্রিতে সরকারি কর্মকর্তার সব অফিসে, স্বায়ত্তশাসিত বলেন, প্রাইভেট বলেন, সব অফিস থেকে এটা ক্যাম্পিং করানো হচ্ছে টাকা পয়সা দিয়ে। আপনি বলেন তো, ডিসি, এসপি, ইউএনও এরা কি সরকারি অফিসের না? এখন ধরেন ভোট যখন ব্যালটটা যাবে, এরা কি করবে? ভোট পাশ করে দিতে হবে না? এরা তো সরকারি কর্মকর্তা। ডক্টর মোহাম্মদ ইউনূস এবং এই সরকার যখন নেমেছে ভোটের জন্যে, তো তাহলে তো ডিসি, এসপি তারা তো ইলেকশন রিটার্নিং অফিসার। এসপি, পুলিশ তো সেন্টার পাহারা দিবে, ইউএনও পাহারা দিবে। তাহলে এটা কি হবে বলেন? আপনার সরকার যে নামলো, সরকারি এই অফিসারগুলো কি করবে? ভোট তাহলে কারচুপি করবে, কারচুপি করে যদি পাশ করে প্রশ্ন তো থাকবে নির্বাচন নিরপেক্ষ হয় নাই। এমনিতে তো আপনার নির্বাচনে আপনি দেখেন ওই যে হাসনাত সাহেব, তিনি নাকি একা প্রার্থী, তার কোর্টে শুনানি হচ্ছে না। যে লোকের প্রার্থিতা বাতিল করেছে সে আপনার ব্যাংক ডিফল্টার ছিল, সে পয়সা পাতি সব দিয়ে দিয়েছে, সে ডিফল্টার নেই। তার ওয়াইফ আছে, ওয়াইফকেও ইলেকশন করতে দিবে না। বলেন, ওখানে ইসলামিক আন্দোলন বাংলাদেশ নাই? এরকম একটা তাফালিং পাগলা ঘোড়া যদি সংসদে ঢোকে হাসান আবদুল্লাহর মতো, ওখানে কি মব সন্ত্রাস করবে না সে? ওখানে তো বিএনপির দায়িত্ব হচ্ছে ওর প্রতিপক্ষ যে থাকে তাকে পাশ করানো, এবং সেই পাশ করবে। যে ধারণা দেওয়া হচ্ছে যে হাসান আবদুল্লাহ বিনা প্রতিদ্বন্দ্বিতায় পাশ করে যাবে, অসম্ভব। একটা পাগলা ষাঁড় যদি আপনার সংসদে ঢুকায় দেন, এই সংসদে থাকবে? সংসদের যে কাজের জন্য সংসদ ফাংশন করতে পারবে? আপনি বলতে চাচ্ছেন যে হাসনাত আবদুল্লাহ তিনি জিতবেন না? তার এখনো জিতবেনও না, তার সংসদ সদস্য হওয়ার যোগ্যতা তার অর্জন করে নাই। এরা হচ্ছে মব সন্ত্রাসী। এরা সব জায়গায় এরে নামাও, এরে উঠাও, এরে খাও, এরে ধরো, এগুলি করে। এখনো সব এই ডক্টর মোহাম্মদ ইউনূস এই ইয়াং জেনারেশনকে নষ্ট করে দিছে। আপনি দেখেন, বলছে না যে অনেকেই, ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছে না যে তরুণদের ভিতরে অনেকেই জিতবে, অনেকে মন্ত্রী হবে। উনি জানলেন কি করে? অন্য দলেরও তো তরুণরা আছেন।
অন্য দলের কথা না, উনি যা বলছে এটা বোঝা যায়। আমরা তো ব্যাক করলাম, ইউনুসের মতো তো ব্যাক করলাম আমরা। উনি তো অনেক থিওরি দিয়ে সারা পৃথিবীতে ঘুরে বেড়াচ্ছে, বাংলাদেশে তো একটা থিওরি বাস্তবায়ন হয়নি তার। তা সে আসার পরে আরো ফোকলা হয়ে গেছে। আপনি অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইউনুস নিরপেক্ষ না। জি, আপনার গণভোট তিনি করতে পারতেন, হ্যাঁ বলতে পারতেন গণভোটের ভিতরে কি আছে, যদিও এই গণভোটের 4 দফার ভিতরে যে ঢুকায় দিছে এটার ভিতরে একটা চালাকি আছে, যাতে আপনি না বুঝছে হ্যাঁ দেন, হ্যাঁ ভোট তো ক্যাম্পিং করতেছে। ওনার উচিত ছিল এটা বুঝানো, এটা জনগণকে বুঝাবে, তারপরে বলবে আপনি হ্যাঁ অথবা না ভোট দেন। উনি তো নিরপেক্ষ। উনি ধরেন আমি না ভোট দিলাম, কথার কথা না ভোট দিতে, আমিও ট্যাক্স দিই, তুষার ভাইও ট্যাক্স দেয়, আপনিও ট্যাক্স দেন, আপনার বাবা দেয় তো। জি, অবশ্যই। তা আমার হ্যাঁ আলারও ট্যাক্স নিচ্ছে, না আলারও ট্যাক্স নিচ্ছে উনি। হ্যাঁ, ওরা এই সরকার খরচ করতেছে না, ট্যাক্সের পয়সা খরচ করতেছে না, তো উনি একটা পক্ষ নেবে কেন? উনি পক্ষ যদি ন্যায়তেই হয়, উনি এনসিপি জয়েন করুক, আসে এনসিপি তৈরি করছে উনি, এনসিপি জয়েন করুক। ওই যে সুপ্রিম কোর্টে পাশ করে গেছে, বলছে যে নেক্সট ইয়ার থেকে কার্যকরী হবে তত্ত্বাবধায়ক সরকার, ওটাকে হিয়ারিং দিয়ে এই বছরই নিয়ে আসুক। উনি তো ফেল করছে, তো যদি 106 অনুচ্ছেদে যদি রেফারেন্স আনতে পারে, এখানে যায় সুপ্রিম কোর্টে অ্যাপিল করুক যে আমরা নির্বাচন করতে পারতেছি না, নিরপেক্ষতা রক্ষা করতে পারতেছি না, আপনি 1 বছর আগে রায় দিছে, এটা রিভিশনে দিয়ে যে এটাকে এবারেই তত্ত্বাবধায়ক সরকার কার্যকরী করে দেন। উনি তো ইলেকশন পারতেছে না, নিরপেক্ষতা রক্ষা করে কিচ্ছু ঠিক করতে পারতেছে না। জনাব এম এ আজিজ, আপনার কাছে আবারও আসবো। আমি এবার আবারও জনাব তুষারের কাছে যেতে চাই। গত রোববার আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন দেশের ইতিহাসে এত কম সময়ে এত বেশি সংস্কার হয়নি, এবং এটিকে অনেকে পাগলের প্রলাপ বলছেন। তারা বলছেন কিছু প্রতিষ্ঠানের নাম পরিবর্তন ছাড়া আর কোনো সংস্কার হয়নি। আপনার কাছে কি মনে হয়, উপদেষ্টার মতো কি মনে হয় যে আসলেই অনেক সংস্কার হয়েছে? সংস্কার যদি হয়ে গিয়ে থাকে তাহলে গণভোট করতে হচ্ছে কেন? সংস্কার তো হয়ে গিয়েছে, তাহলে কোন সংস্কারের জন্য গণভোট হচ্ছে? আসিফ ভাই আমার খুব প্রিয় মানুষ, আসিফ ভাই একটু আবেগী। আসিফ ভাই মাঝে মাঝে কথা বলেন যখন, তার কথাগুলি নিয়ে দেখবেন যে নানান রকম কথাবার্তা হয়। আমি অবশ্য তার এই কথাটার মধ্যে আমি বুঝতে পেরেছি উনি যেটা বলতে চেয়েছেন। উনি বলতে চেয়েছেন এত বেশি সংস্কারের লক্ষ্যে কাজ করা হয়েছে যেটা আগে কখনো হয় নাই। কথা তো ঠিকই, কিন্তু এইখানে একটা সামান্য ঝামেলাও হয়েছে। আপনি যদি অনেকগুলি সুই নিয়ে বসেন একটা কাঁথা সেলাই করতে, ওই কাঁথাটা সেলাই করা যাবে না, একটা সুই দিয়েই পুরো কাঁথাটা সেলাই করতে হয়। তো এই সংস্কারের নামে যত রকমের প্রস্তাব করা হয়েছে, এই এত প্রস্তাবের ভিতর দিয়ে কিছু মৌলিক বিষয় হারিয়ে গিয়েছে। যেমন নারী অধিকারের প্রশ্ন সম্পূর্ণ প্রায় হারিয়ে গিয়েছে। নারী কমিশন নিয়ে কোনো কথাবার্তাই নেই। নারীদের সম্পদের অধিকার নিয়ে কথা হয়েছিল, নারীদের নানান ধরনের অধিকার নিয়ে কথা হয়েছিল, সেগুলো কিন্তু একদম নাই। এই সমস্ত তর্ক এসে ঠিক আছে জামাত জিতলে ফুটবলাররা হাফ প্যান্ট পরে ফুটবল খেলতে পারবে কিনা, অর্থাৎ শরিয়া ভিত্তিক পোশাক চালু হবে কিনা, এটার মধ্যে গিয়ে ঠেকেছে, আর কিন্তু কিছু নাই। তো নারীদের তো অন্য ইস্যু রয়েছে, নারীদের মাতৃত্বকালীন ছুটির ইস্যু আছে, নারীদের সমান ওয়েজেস, সমান মজুরি পাওয়ার অধিকারের একটা বিষয় রয়েছে। নারীরা কিন্তু এখনো সারা পৃথিবীতে পুরুষের চেয়ে কম বেতন পায় বিভিন্ন জায়গাতে, শুধু সরকারি চাকরিতে তারা সমান বেতন পায়। কিন্তু এর বাইরে নারীর মাতৃত্বকালীন ছুটির একটা ইস্যু রয়েছে, নারীর স্বাস্থ্য বিষয়ক সেবার ব্যাপারে একটা বিষয় রয়েছে। এরকম নানান বিষয়ে নারীর কিন্তু আলাদা কমিশন তৈরি করা হয়েছিল, সেগুলো নিয়ে কোনো কথাবার্তাই নাই। শিক্ষা নিয়ে কোনো কমিশনই হয় নাই। শিক্ষা যেন একেবারে একটা কোনো অধিকার না। আপনি দেখেন না, ওই যে একটু আগে আপনাকে বললাম যে ইন্টারনেট একটা মৌলিক অধিকার, এটার জন্য গণভোট হয়ে যাচ্ছে, কিন্তু শিক্ষা নিয়ে একটা কমিশন বন্ধ হয় নাই। অথচ এই শিক্ষার 12টা বাজিয়ে বাংলাদেশের 10 রকমের ইতিহাস, 10 রকমের ভূগোল চালু করা হচ্ছে। যে ইন্টারনেটের কারণেই গণ অভ্যুত্থানে তারা সফল হয়েছেন, এই কারণেই কি তারা আসলে এটাকে মৌলিক অধিকার? এটা তারা ভালো বলতে পারবেন, কিন্তু তারা তো ইন্টারনেটের দাম বাড়িয়েছেন। এই সরকারের সময় ইন্টারনেটের দাম বেড়েছে, ইন্টারনেটের উপর ভ্যাট বসানো হয়েছে। একদিকে তারা ইন্টারনেটকে মৌলিক অধিকার বলছেন, আবার মৌলিক অধিকার পাইতে গেলে লোকজনকে বেশি করে কর দিতে হচ্ছে। এটা তো তারাই করেছেন, তারা সেটা করেন নাই। এবং শুধু তাই না, এই কিছুদিন আগে একটা অভিযোগ উঠেছে যে একটি মাত্র মোবাইল ফোন কোম্পানিকে 700 মেগাহার্জ তরঙ্গ বরাদ্দ করার জন্য একটা টেন্ডার বা একটা কোনো প্রক্রিয়া শুরু করা হয়েছে, যে প্রক্রিয়ার মধ্যে দিয়ে শুধু তারাই এটা পাবে, অন্যরা কিন্তু এটা পাবে না। এবং সেই মোবাইল ফোন কোম্পানিটির সাথে অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন ব্যক্তির আত্মিক এবং ব্যবসায়িক যোগাযোগ আছে বলে সবাই মনে করে অথবা আছে। তাহলে এইটাই বা এই সরকার কিভাবে করছে? সংস্কার মানে কি শুধুমাত্র কতগুলো আইন পরিবর্তন করা? সংস্কার মানে হচ্ছে মানুষের আচরণে দীর্ঘমেয়াদী পরিবর্তন নিয়ে আসা। ইন্টারনেট জুড়ে যে গালাগালি শুরু হয়েছে, বড়দেরকে অপমান করার যে সংস্কৃতি শুরু হয়েছে, একটি বার এই সরকারের তো ওই 3 জন উপদেষ্টা ছাড়া বাকি কেউই তো 40-এর নিচে বয়স নাই,
তাহলে এই যে বৃহৎ জনেরা এই উপদেষ্টা থাকলেন এবং নির্বিচারে গালিগালাজ দিতে দিলেন মানুষকে, এই গালিগালাজ তারা এটা অ্যালাউ যখন করলেন, তারা সেটাকে সংস্কারের অংশ বলে মনে করলেন না? একটিবার তারা বলেছিলেন যে বড়দেরকে অপমান করো না এবং ছোটদেরকে নির্যাতন করো না? এটা তারা করেছেন। তারা একটা ইন্ডেমনিটিকে চালু করেছেন, যে ইন্ডেমনিটিটা 5ই আগস্ট অভ্যুত্থান শেষ হওয়ার পরে 31শে আগস্ট পর্যন্ত ইন্ডেমনিটি আছে। ক্যান্টিনে লোক পিটিয়ে মেরে ফেললে শাস্তি হবে না, এটা কি বিপ্লবের অংশ? আপনি আমাকে বলেন, ক্যান্টিনে একটি ছেলেকে ভাত খাওয়ানোর পরে পিটিয়ে মেরে ফেললে এটার কোনো বিচার হবে না, এটা কি বিপ্লবের অংশ? এটা তাদেরকে জবাব দিতে হবে না? এটা তো অবশ্যই তাদেরকে কোনো না কোনো দিন জবাব দিতে হবে। হত্যা মানে হত্যা। যে গালিগালাজ বাংলাদেশের অসংখ্য গুরুজনদেরকে নেটে এবং নেটের বাইরে জুতার মালা ঝুলানো থেকে এই অপমানগুলি করা হয়েছে, এই একই অপমান যদি এই ক্ষমতায় আসীন রয়েছেন এমন ব্যক্তি কাউকে করা হয় কখনো বা হবে কখনো, এরকম চিন্তাও করা হয়, বলাও হয়, তারা কি সেটা শাস্তি ছাড়া যেতে দিবেন? তারা তো এটা দিবেন না। নিজেদের বেলায় তারা যেটা অ্যালাউ করেন না, তারা অন্যদের বেলায় কি করে অ্যালাউ করেন? তারা কি করে অ্যালাউ করেন? নিজেদেরকে যে গালিটা দিলে অন্যায়, সে একই গালি অন্যের উপরে বর্ষিত হলে সেটা বিপ্লব? এটা তারা কি করে করেন? এই একই অনুষ্ঠানে আপনাদের এখানে এসে আমি একদিন উত্তেজিত হয়েছিলাম। এটা একদম ক্যালকুলেটেড উত্তেজনা ছিল। আমি ইচ্ছা করে উত্তেজিত হয়েছিলাম, কেননা তাদের উত্তেজনা বিপ্লব আর আমার উত্তেজনা গর্হিত। একটা ছেলে সে আমাকে বলেছে যে আপনার সাথে কি তর্ক করব, আমি তো আপনার হাঁটুর বয়স। একটু পরে সে যখন তর্ক শুরু করেছে, সেই ছেলেটা কে? শহীদ হাদি, তার সাথে আমার অনেক ভালো সম্পর্ক। সে যখন তর্ক শুরু করেছে, আমি তাকে বলেছি আমি বা তোমার সাথে কি তর্ক করব, তুমি তো আমার হাঁটুর বয়স। তারা ওইটুকুকে নিয়ে আমি নাকি হাঁটুর বয়স বলেছি, এটা আমার অপরাধ। কিন্তু যে নিজেকে নিজে হাঁটুর বয়স বললো, তাকে নিয়ে কোনো কথা বলল না। অদ্ভুত ব্যাপার হচ্ছে, আমাদের দুজনের অত্যন্ত ভালো সম্পর্ক, একদল লোক সেটা নিয়ে যন্ত্রণা শুরু করে দিল। এই যে যন্ত্রণা শুরু করে দিল, এই যন্ত্রণা তৈরি করাটা কি কোনো সুব্যবহারের অংশ? একটি বার এখনো পর্যন্ত তারা ছেলে মেয়েদেরকে পড়াশোনা করার কথা বলেন নাই। উদ্যোক্তা হইতে বলেন, ঋণ দেওয়ার কথা বলেন, রাজনীতি করার কথা বলেন, মন্ত্রী হওয়ার কথা বলেন, অথচ বিশ্ববিদ্যালয় বন্ধ রেখে নির্বাচনের প্রচারণা চালাচ্ছে। এখন কি বিশ্ববিদ্যালয় বন্ধ থাকার কথা? বিশ্ববিদ্যালয় কেন বন্ধ? কি কারণে? ভূমিকম্পের পরে বিশ্ববিদ্যালয় বন্ধ হয়েছিল, তাই না? হ্যাঁ, ভূমিকম্পের কারণে বিশ্ববিদ্যালয় বন্ধ হয়ে নির্বাচন হতে পারতেছে এই দেশে, আরো সবকিছু হতে পারছে। বিশ্ববিদ্যালয় কি কারণে বন্ধ? এই ছেলে মেয়েদেরকে নির্বাচনী প্রচারণায় ব্যবহার করানোর জন্য? এদের এখন লেখাপড়া করার কথা, নাকি এদের এখন নির্বাচনী প্রচারণা চালানোর কথা? একটি ভোট হচ্ছে গণভোট, সেই গণভোটের আয়োজক সরকার। সেই আয়োজক যারা গণভোটটা করবেন, সেখানে হ্যাঁ এবং না দুই পক্ষকে সমান সুযোগ দিতে হবে, তারা যেন নির্ভেজাল নির্দ্বিধায় এসে ভোট দিতে পারেন। অথচ ওইখানে ডিসিএসপিরা প্রচারণা চালাচ্ছে গণভোটের পক্ষে। সরকার একটি পক্ষে গিয়ে প্রচারণা চালিয়ে ওইটা ওনারা আয়োজন করছেন। তাহলে তো এই গণভোট এমনিতেই লেভেল প্লেয়িং ফিল্ড বলেন অথবা প্রসেসের দিক থেকে বলেন, এটা এরই মধ্যে তারাই বিতর্কিত করেছেন। এবং পল্লী বিদ্যুৎ বোর্ডের একটা চিঠি আমি দেখেছি, সেই চিঠির মধ্যে বলা আছে তারা পয়সা দিয়ে মাইক ভাড়া করবেন এবং মাইক ভাড়া করে এটার জন্য প্রচারণা চালাবেন। সরকারি পয়সায় মাইক ভাড়া করা হবে এবং সেটা বিভিন্ন সংস্থার পয়সায়। এটা কোথায় আছে? সরকারি পয়সায় মাইক ভাড়া করা যাবে ভিটামিন এ ও ডি প্রচারণা করার জন্য, যেটা খেলে পরে সব লোকেরই ভিটামিন এ এবং ডি ঠিক মতো হয়, রাতকানা দূর হয়। কিন্তু এই দলকানার তো কি করে দূর হবে? আপনার কাছে আমার আরো দুটি প্রশ্ন রয়েছে। রাজনীতিকে এখন টাকা উপার্জনের কোনো মাধ্যম হয়ে উঠলো নাকি? রাজনীতিকে টাকা উপার্জনের মাধ্যম বানিয়েছিল অপরাপর সকল সরকারি, বিভিন্ন জায়গায় চাঁদাবাজি করা, ইজারার নামে সরকারি ব্রিজ, কালভার্ট, বাজার সবকিছুকে টোল আদায় করার জন্য দলের লোকদের কাছে ছেড়ে দেওয়া। এই কাজগুলি কিন্তু আগে রাজনৈতিক সরকাররা করেছে, কিন্তু আমরা আশা করেছিলাম যে এই সরকার আসার পরে এই কালচারটা বন্ধ হবে। আমি আপনাকে আমার একটা ব্যক্তিগত স্মৃতির কথা বলি। আমি কুয়াকাটা যাচ্ছিলাম, কুয়াকাটা যাওয়ার পথে একটা সেতু আছে, সেই সেতুতে আমি দেখলাম যে সকল গাড়িকে রং সাইডে নিয়ে যাওয়া হচ্ছে, অর্থাৎ গাড়ি তো রাস্তার বাম দিক দিয়ে চলবে, কিন্তু আমাদেরকে ডান দিকে নেওয়া হচ্ছে এবং একটা সেতুর উপরে গেলে আমরা ডাইনে চলে যাচ্ছি। কেন? বলা হলো যে টোল আদায় হচ্ছে এই জন্য। তো আমি তাদেরকে জিজ্ঞেস করলাম যে টোল আদায় তো দুই দিকে আদায় করা যায়, ডানে এবং বামে দুই দিকেই, যেদিককার গাড়ি সেদিকে গেট দিবে, বাসকল দিবে। তখন সে আমাকে উত্তর দিচ্ছে, ভাই দুইটা গেট করলে লোক বেশি লাগে, আমরা অল্প লোক দিয়ে সবার কাছ থেকে নিব। ট্রাফিক আইন ভঙ্গ করে, দেশের প্রচলিত আইন ভঙ্গ করে, যেটা করলে জরিমানা হয়, সেটা ভঙ্গ করে টোল আদায় করা হচ্ছে। এবং এটা যারা করছিল তারা রাজনৈতিক লোক ছিল। এটা এই 24-এর আন্দোলনের আগে। 24-এর আন্দোলনের পরে আমি লক্ষ্য করলাম কিছুদিন টোল আদায় বন্ধ থাকলো
এমনকি ঢাকা স্টেডিয়ামে যখন ঢুকছিলাম, স্টেডিয়ামের টোল আদায়টাও বন্ধ ছিল। এখন আবার নতুনভাবে টোল আদায় করা শুরু হয়েছে। এই যারা কি পদ্ধতিতে নতুন করে আবার বরাদ্দ করা হয়েছে, কাদেরকে দেওয়া হয়েছে, এই যে সরকারি সমস্ত বস্তু ইজারা দিয়ে দেওয়া, এইভাবেই পলিটিক্স করলে টাকা আসে, এইটা করা হয়েছে। আপনি বাজারে ঢুকে যাবেন, বাজারের মধ্যে বাজার সমিতির নামে কিছু লোক বসিয়ে বাজার থেকে চাঁদা তুলবেন। আপনি টেম্পো স্ট্যান্ডে ঢুকে যাবেন, সেখানে টেম্পোর থেকে চাঁদা তুলবেন। আপনি রাস্তায় রাস্তায় বিভিন্ন সরবরাহকারী ট্রাকের থেকে চাঁদা তুলবেন, পরিবহনের চাঁদা। আপনি এই তথাকথিত ইজারার নামে গরুর হাট থেকে চাঁদা তুলবেন। এই যে ঢাকা শহরে নতুন মেয়র এসেছেন, গত কোরবানিতে যে গরুর হাট বরাদ্দ করা হয়েছিল, এগুলো কারা বরাদ্দ পেয়েছিল? এগুলার হাসিল কারা আদায় করেছে? এগুলার টাকা পয়সা ট্যাক্স কারা তুলেছে? এখন এই প্রশ্ন যদি আপনি করেন, এই সরকার সেই রীতি থেকে বের হয়ে আসে নাই, তারা সেই পুরনো পদ্ধতিই চালু রেখেছে এবং তরুণরা দেখেছে যে এত দ্রুত ধনী হওয়ার আর কোনো উপায় কোথাও নাই। যে তিনজন উপদেষ্টা ছিলেন, এই তিনজন উপদেষ্টার বাইরেও একজন স্বাস্থ্য উপদেষ্টা আছেন। সেই স্বাস্থ্য উপদেষ্টা 2 সহকারী চাকরি গিয়েছে, তারা তার ব্যক্তিগত পছন্দের লোক হিসেবে নিয়োগ পেয়েছিলেন, ব্যক্তিগত কোটায় দশম গ্রেডের কর্মচারী হিসেবে। তারা যে দুর্নীতি করেছেন, এই দুর্নীতির জন্য স্বাস্থ্য উপদেষ্টা দায়ী হবেন না কেন? কারণ তিনি বেছে নিয়েছেন এই দুর্নীতিবাজদেরকে। আপনি যদি দুর্নীতিবাজদেরকে ডেকে নিয়ে ওইখানে বসিয়ে দুর্নীতি অ্যালাউ করেন, তাহলে আপনি যে সিলেক্ট করলেন দুর্নীতিবাজদেরকে, এটার জন্য উনি কেন দায়ী হবেন না? তার মানে আমরা বলতে পারছি যে রাজনীতি এখন উপার্জনের মাধ্যম হয়ে উঠেছে। রাজনীতি উপার্জনের মাধ্যম অবস্থায় ছিল এবং সেই রাজনীতি যে উপার্জনের মাধ্যম, এটাকে এইবার এসে আরো ভালো মতো পাকাপোক্ত করা হয়েছে। কারণ আমরা হলফনামার মধ্যে পরিষ্কার দেখেছি এমন সব অর্থের বর্ণনা, যে অর্থের উৎস তারা বলতে পারবেন না, এবং তারা এই অর্থের উৎস তো দূরের কথা, কিভাবে এই অর্থ কামাই করেছেন। ধরেন কেউ বলেছেন পরামর্শ দিয়েছেন, কি পরামর্শ দিয়েছেন? কেউ বলেছেন পরামর্শ দিয়েছেন, কি পরামর্শ দিয়েছেন? একটা পরামর্শ শুনি, যে পরামর্শ দিলে পরে লাখ লাখ টাকা আয় করা যায়। পরামর্শ দিলে পরামর্শ সেবার উপরে সরকারের ভ্যাট আছে, পরামর্শ খাওয়া যায়। হ্যাঁ, কোচিং সেন্টারে পড়িয়ে লাখ লাখ টাকা আয় করেছেন কেউ কেউ বলেছেন। কোন কোচিং সেন্টার এরকম লাখ লাখ টাকা দেয়? বাংলাদেশে বাকি সব কোচিং সেন্টারে তো তাহলে সব কোটিপতিরা পড়ায়, এরা ট্যাক্স দেয় না কেন? উনি না হয় রাজনীতি করছেন, উনি কোচিং সেন্টারে পড়িয়ে অনেক টাকা পেয়েছেন, অন্য কোচিং সেন্টারের টিচাররাও তাহলে একই রকম টাকা পায়, তারা তাহলে লাখ লাখ টাকা কোথায় রাখে? জি, ধন্যবাদ। তাই না? অদ্ভুত অদ্ভুত কথা বলে, অদ্ভুত অদ্ভুত কাজ করে, তারপরে যদি রাজনীতিকে পয়সার অংশ বানিয়ে দিয়ে ওনারা বলেন যে নতুন রাজনৈতিক বন্দোবস্ত করবেন, সেটা তো ভুল। এটা তো আমরা দেখতে পাচ্ছি। আজকে সকালবেলা আমি একজন ডাক্তার যিনি রেড ক্রিসেন্টে ঢুকেছিলেন, কিভাবে ঢুকেছিলেন? অন্যায়ভাবে ঢুকেছিলেন, কোনো প্রসেস দিয়ে ঢুকেন নাই। ঢোকার পরে সেখানে রেড ক্রিসেন্টের আরেকজন সদস্য প্রফেসর ইমরান বিন রৌফ তার বিরুদ্ধে ফেসবুকে লিখতে বাধ্য হয়েছিলেন। একে তো বেয়াদব বলেছিলেন তাকে, তারপরে বলেছিলেন যে নানান রকম দুর্নীতি করে। আজকে দেখলাম উনি বলছেন জীবনের প্রথম ভোট উনি দিবেন, উনি দাঁড়িয়েছিলেন এক জায়গায়, এখন উনি জোটের জন্য সেই ভোট থেকে সরে গিয়েছেন। ভোট থেকে সরে গিয়ে উনি এখন জীবনের প্রথম ভোট দিবেন, মার্কাটা সুদ্ধা বলে দিয়েছেন। ভোট হলো গোপন, আপনি মার্কা কিভাবে বলে দেন? তাহলে দিলেন, ভালো কথা। দেওয়ার পরে উনি আবার একটা মজার জিনিস করেছেন, উনি এই সব কিছু বলে বেশ সকলের দোয়া প্রার্থী এটা সেটা বলছেন। 5ই আগস্টের আগে উনি কি গাড়িতে চড়তেন আর 5ই আগস্টের পরে কি গাড়িতে চড়তেন, এই ব্যাখ্যাটা উনি দিতে পারবেন? উনি পারবেন না। কিন্তু এই ধরনের, মানে আবারও আমি বলি, আমাদের অর্ধেকেরও কম বয়সী ছেলে মেয়েরা রাস্তাঘাটে মানুষজনকে অপমান করার হুমকি দিয়েছে। তো এইরকম একটা অবস্থা তৈরি করা হয়েছে। রাজনীতি করলে আপনি যাকে তাকে ধমকাইতে পারবেন, যে কোনো জায়গা থেকে টাকা আদায় করতে পারবেন, টাকা আয় করার পরে সেই টাকার উৎস না বললেও হবে। একজনকে আপনি কর আদায় না করলে তার কি বলে বিদ্যুৎ পানি গ্যাস বন্ধ করে দিতে পারবেন, আর আরেকজন ঠিকমতো কর দিয়েছে কিনা সেটা ভালো করে যাচাই বাছাই করবেন। একটু তথ্য যোগ করি, নির্বাচনী ব্যয় মেটানোর জন্য বিকাশ নাম্বার দেওয়া হয়েছে এবং সোশ্যাল মিডিয়ায় বিকাশ নাম্বার দেওয়া হয়েছে এবং ফান্ডিং চাওয়া হয়েছে। এটা কি আপনার কাছে রাজনৈতিক কৌশল মনে হয়? হ্যাঁ, এটা আমার কাছে এক ধরনের কৌশল মনে হয়। এটা হচ্ছে নিজেদেরকে প্রমাণ করা যে আমাদের টাকা পয়সা নেই, কিছু নেই। টাকা পয়সা না থাকলে গত 14-15 মাস ধরে এই রাজনীতি করছে কিভাবে? ইলেকশন পর্যন্ত আসলো কিভাবে? টাকা পয়সা না থাকলে এই যে বিরাট পদযাত্রা করেছিল, সেই পদযাত্রার টাকা কোত্থেকে এসেছিল? এনসিপির যদি কোনো টাকা পয়সা নাই থাকে, তাহলে তারা যে বিশাল সমাবেশ করেছিল একদম উন্মেষের সময়, সেই টাকা কোত্থেকে এসেছিল? তাই না? এবং একটি অনুষ্ঠানে এনসিপির একজন কোষাধ্যক্ষ শ্রেণীর ব্যক্তি তিনি বলেছিলেন যে তারা নাকি তখন ক্রাউড ফান্ডিং করে বলেছিলেন তাদের ফান্ডে 40-45 লাখ টাকার মতো একটা বর্ণনা দিয়েছিলেন, এসেছে। তাহলে এই 40-45 লাখ টাকা দিয়ে তারা এই সবগুলি কাজ করেছেন। আর ব্যক্তির হলফনামা নেন ইলেকশনের সময়, দলের হলফনামা নেন না কেন? দলের টাকা পয়সা কোত্থেকে আসে?
দল যে এখন নির্বাচন করতে সবাই মিলে বেরিয়ে যাবে অনেকগুলি আসনে, এই টাকা কোত্থেকে আসবে? এখন যখন তাদের ইলেকশন ক্যাম্পেইন করবেন, এই টাকা কোত্থেকে আসবে? সরকারের যেখানে পল্লী বিদ্যুৎ বোর্ডের টাকা নিয়ে মাইকিং করতে হয়, এরা কোন বোর্ডের টাকা নিয়ে ইলেকশন করে? আমরা তো ইলেকশন করতে পারি না, এত বছর এত বয়স হয়েছে আমাদের, আমরা তো এত বয়সেও এই 2-4 জনকে একটা পরামর্শ দিয়ে তো এই টাকা আয় করতে পারি নাই, ওনারা কোত্থেকে করে? আচ্ছা, আরো একটি প্রশ্ন করি, সেটি হচ্ছে নির্বাচনের সময় টুপির ব্যবহার কেন বাড়ে, আপনি কি বলতে পারেন? বাংলাদেশে বৃহৎ সংখ্যক জনগোষ্ঠী ধর্মপ্রাণ, তাদের কাছে একটা ধর্মীয় আবেগ নিয়ে যেতে চান। তবে আমার কাছে এটা বললে ওবায়দুল কাদেরের কথা মনে পড়ে। ওবায়দুল কাদের বলেছিলেন যে উনি নাকি কাওয়া দেখতে পান বিভিন্ন জায়গায়। তো কাওয়ার প্রবণতা কি, কাওয়া কি করে আপনার নিশ্চয়ই ধারণা আছে। পরিষ্কার কাপড় চোপড় দেখলে সে উপর থেকে একটা কাজ করে। মেবি দে ওয়ান্ট টু সেভ দেয়ার হেড, তারা তাদের মাথা বাঁচাইতে চায়। আই ডোন্ট নো, বাট এই যে এই প্রবণতা, এই টুপি তারা আগেও পরে নাই, ইলেকশনের পরেও তারা এই টুপি পরবে না। এটা টুপির অমর্যাদা। টুপি যদি কেউ পরে তাহলে টুপি পরবে ধর্মপ্রাণ হয়ে, কোনো ধর্মীয় কারণে, বিশ্বাসজনিত কারণে টুপি পরবে। কিন্তু তাহলে আমরা এদের বলতে পারি টুপি যে হচ্ছে, যখন- এরা যে এটা করেছে এটা হচ্ছে ইলেকশনের প্রয়োজনে লিবাস পরিবর্তন। এই যে লিবাসি ধর্ম পালন, এই লিবাসি ধর্ম পালনকে কোনো জায়গাতেই আসলে কোনো ধর্মে এটাকে সমর্থন করা হয় না। আমি জানি না, আমি আশা করি, এটা তো আমি সাধারণত ওনারা না মসজিদের কথায় কথায় সামনে বা মোনাজাত ধর্মীয় করেন উপাসনালয়ের না, সামনে যারা থাকেন, ইসলাম ধর্মের যেসব জেনেছে উপাসনা ওনারা রয়েছে- কথায় কথায় মোনাজাত করেন, আপনারা দেখেছেন না বিভিন্ন জি, জায়গায় জি। মোনাজাত করেন। আমরা এখানে দুজন বয়োজ্যেষ্ঠ আছি, আমি প্রার্থনা করি আল্লাহ তাআলার কাছে যে ওনারা যে টুপি মাথায় দিয়েছেন, আল্লাহ যেন তাদেরকে হিদায়াত দেন, সারা জীবন যেন তারা ধন্যবাদ, মাথায় আপনার টুপি কাছে রাখতে আবারও পারেন, আসবো। সারা জীবন যেন আল্লাহ তাআলা তাদেরকে জি। মাথায় টুপি রাখার মতো তৌফিক দান করেন এবং টুপির মর্যাদা রক্ষা করার মতো জি। তৌফিক দান এবার করেন। জনাব আজিজের কাছে যেতে চাই। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তারেক রহমানের একটি ব্যানার ছিঁড়ে ফেলেছেন বিশ্ববিদ্যালয়ের জিএস সালাউদ্দিন আম। এই যে পাবলিকলি এত বড় একজন নেতার, একটি দলের একজন নেতার শুভেচ্ছা জড়িত যে ব্যানার, সেটি ছিঁড়ে ফেলা হলো, এটিকে আপনি কিভাবে দেখছেন? আর তিনি তো এই কাজটি ক্যামেরার আড়ালেও করতে পারতেন, তিনি ক্যামেরার সামনে কেন করলেন? কি বোঝাতে চাইলেন, আপনার কি মনে হয়? দেখেন, কয়েকটা বিশ্ববিদ্যালয়ে শিবির ডেকেছে, জিতেছে। শিবির কিন্তু আগে ছিল না, ছাত্রলীগ ছিল, হেলমেট বাহিনী ছিল, হঠাৎ করে জিতেছে। প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে আপনি খেয়াল করে দেখেন, প্রক্টোরিয়াল বডি, প্রশাসন, সব কিছুর নিয়ন্ত্রণ তারা নিয়ে ফেলছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে সেক্রেটারির কথা বললেন, সেই সেক্রেটারি রেজিগনেশন লেটার লিখছে, লিখে বলতেছে, শিক্ষককে ডেকে বলছে আপনি রিজাইন করেন, হ্যাঁ আমরা আপনার কষ্ট লাঘব করে রাখছি, এটাও করতেছে। অর্থাৎ বিশ্ববিদ্যালয়ের নিয়ন্ত্রণটা এখন রাকসু নিয়ে নিছে। তো সুতরাং এটা তো চলতে পারে না একটা দেশে। ধরেন তারেক রহমানের কথা ভিন্ন, তিনি বিলেতে থাকছেন বহুদিন, বিলেতি বাংলাদেশি ওনাকে বলি, ওনার বিরুদ্ধে কার্টুন একটা ফেসবুকে দিয়ে উনি শেয়ার করেছেন আরও, হ্যাঁ উনি এটাতে মাইন্ড করে নাই। এই যে এটা হচ্ছে আমাদের কালচার। একটা বড় দলের বড় নেতা, চেয়ারম্যান, তিনি ভবিষ্যতে প্রধানমন্ত্রী হবেন, বলেন তো দেখি, তার ব্যানারে এভাবে ছিঁড়ে ফেলে, তাকে আইনের আশ্রয়, তাকে গ্রেপ্তার করা হয়েছে, তাকে তো গ্রেপ্তার করা উচিত। কারণ একটা ব্যানার যদি থাকে, এটা তো একটা নির্বাচনের সাথে সম্পর্কিত, বা ওই নেতাকে হয়তো কেউ অভিনন্দন জানায় বা কোনো কারণে লিখছে, এটা একটা দুষ্কৃতিকারী না, তাকে করছে এ পর্যন্ত। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষককে ধরে তাকে দৌড়ায় পালাতেছে চিৎকার করে, তাকে ধরে ওয়ালের সাথে ধাক্কা দিয়ে ইনজুর করেছে, কোনো কেউ গ্রেপ্তার হয়েছে শুনছেন? গ্রেপ্তার হয় নাই। এটাই হলো মব তার মানে সন্ত্রাস। আপনি বলতে চাচ্ছেন যে এটির বিচার হওয়া উচিত ছিল, কিন্তু বিচার হয়নি। বিচার হয় নাই, হবেও না। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় হয়েছে, রাজশাহী বিশ্ববিদ্যালয় হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয় হয়েছে, শিক্ষকদের উপরে হামলা করা হয়েছে। শিক্ষকই অপরাধ করলে প্রচলিত আইনে বিচার হবে, একজন নাগরিকের যেভাবে হতে পারে। ছাত্র তো শিক্ষকের গায়ে হাত তুলতে পারে না। অবশ্যই। আপনার কাছে এগুলোকে উৎসাহ দেওয়া হয়েছে, এবং সেই উৎসাহ দেওয়ার নামে কি এই গণভোট, যে ভোট দিলে পরে এগুলো পার্মানেন্ট হবে বাংলাদেশে? আপনার কাছে আরো একটি প্রশ্ন রাখতে চাই। এই যে এনসিপিতে তো অনেক জুলাই আন্দোলনের যারা চেতনায় বিশ্বাস করেন বা অভ্যুত্থানের চেতনা থেকে যারা এসেছেন, তারা সবাই মিলে জুলাই, যারা বিশ্বাস করেন সবাই মিলে এনসিপি গঠন করলেন। কিন্তু একটা সময় পর তারা সবাই এনসিপি থেকে বের হয়ে যাচ্ছেন, পদত্যাগ করছেন, তারা থাকতে পারছেন না। আপনার কাছে এর কারণ কি মনে হয়? এই যে তারা নতুন দল গঠন করছেন, আপনার কাছে কি মনে হয় যে তাদের ক্ষমতার লোভ, নাকি আসলে তারা দেশকে ভালোবাসেন এজন্য আলাদা দলে যাচ্ছেন? ডক্টর মোহাম্মদ ইউনূস থেকে শুরু করে এই দেশের মানে চালিকার শক্তি হলো তরুণরা। এইভাবে আমি যে 5 তারিখে, উনি যে 5 তারিখ পর্যন্ত এই অভ্যুত্থানের পক্ষে টকশো করেছি, আমার জায়গার থেকে আমি কন্ট্রিবিউশন রেখেছি না। এখন এই এনসিপি রাস্তায় দাঁড়িয়ে বক্তৃতা দিয়ে 52 সাল থেকে শুরু করে প্রত্যেকটা আন্দোলনে, 71 বলেন, 90 বলেন, এই জুলাই বলেন, সব জায়গায় তরুণ নেতৃত্ব দিয়েছে।
আর এটা ছিল গণ অভ্যুত্থানে তো সবাই যার যার জায়গার থেকে অংশগ্রহণ করেছে। মা, শিশু কোলে মারা গেছে, ছাত্র, স্কুলের ছাত্র, এরকম সবাই তো মারা গেছে। গণঅভ্যুত্থান তো আমরা তো বলছি, না, কিন্তু আমি এনসিপি যখনই কথা বলে তখনই তো তারা বলে যে তরুণদের না, কারণেই এই তোর অভ্যুত্থান আমি হয়েছে। বলছি যে এটা মুক্তিযুদ্ধ যেমন জনযুদ্ধ ছিল, এটাও কিন্তু আসলে জনগণের অভ্যুত্থান ছিল। এনসিপি অগ্রভাগে ছিল, অর্থাৎ এটাকে তরুণরাই সব আন্দোলনের নেতৃত্ব দেয়। ছিল না এনসিপি যখন অভ্যুত্থান ঘটেছে, এনসিপি চেহারা থাকলে যেত কিনা, এটা কিন্তু একটা প্রশ্ন। হ্যাঁ, অভ্যুত্থানের মাঝখানে এই আন্দোলন থেমে যায়, কোটা আন্দোলন থেমে যায়, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা নামার পরে এটা বেগবান হয়। তার সাথে ব্যানার রেখে সব রাজনৈতিক দল, এদেশের বুদ্ধিজীবী, টকশো বলেন, যেখানে আছে সব এই অভ্যুত্থানের পক্ষে ছিল। এমনকি শেষ পর্যায়ে আপনি খেয়াল করে দেখেন, আর্মি যে রাস্তায় নামাইছিল, সে আর্মিও গুলি চালায় নাই। রাওয়া ক্লাবে সব এক্স আর্মি অফিসাররা পরিষ্কার মিটিংয়ে সিদ্ধান্ত দিয়ে দিছে কোনো জনগণের বিরুদ্ধে গুলি চালানো যাবে না, এবং গুলি চালায় নাই। এবং এই অভ্যুত্থানে আপনি দেখেন মিরপুর ডিওএসএসে পরিবারের সদস্যরা মিছিল করেছে অভ্যুত্থানের পক্ষে। কারো কন্ট্রিবিউশন ছোট করে দেখা যাবে জি, না। ধন্যবাদ। কিন্তু আপনি এই যে 52 সাল থেকে সব আন্দোলনে জীবন দিল, নেতৃত্ব দিল ছাত্ররা, কোনো ছাত্ররা এত বিতর্কিত হয় নাই, তারা কেউ সরকারে অংশগ্রহণও করে নাই। আপনারা নেপালে দেখেন, শ্রীলঙ্কায় দেখেন, অভ্যুত্থান হয়ে গেছে, সাথে সাথে শিক্ষা প্রতিষ্ঠানে ফেরত গেছে। এখন আমাদের এই যে তুষার ভাই বলল যে অনেকগুলো সংস্কার করেছে, নারীরা এখন ভোটার বেশি, তাদের সংস্কার নাই। শিক্ষা, বিজ্ঞান শিক্ষা ছাড়া এখন পৃথিবীতে কোনো দেশ আর দাঁড়িয়েই থাকতে পারবে না। আমি লিখেছি, বিরাট করে লিখেছি। সবচেয়ে খারাপ রিপোর্টটা হচ্ছে স্বাস্থ্য সংস্কার কমিশন, সবচেয়ে খারাপ। শোনেন, এখন ধরেন এই শিক্ষা ব্যবস্থায় আমাদের ইংরেজি, বাংলা, আলিয়া মাদ্রাসা, কমি মাদ্রাসা মিলে 12 প্রকারের শিক্ষা ব্যবস্থা আছে, এবং সবকে মাস্টার ডিগ্রি দেওয়া হয়। এই 12 প্রকারের জাতি তৈরি করে, যার ফলে কোনো ন্যাশনাল ইস্যুতে আমরা একমত হতে পারি না। 1, 2 হচ্ছে এখন প্রযুক্তি মানুষকে রিপ্লেস করতেছে। আমাদের দেশে 2টা গার্মেন্টস রোবটে চলে, সেখানে ম্যানেজমেন্টে কয়েকটা লোক আছে, শ্রমিক নাই। এই যে ফার্নিচার হাউস চলতেছে, এই যে রোবট সারা পৃথিবীতে, আপনার প্রযুক্তি, আপনার রোবট, আইওটি, ডেটা সায়েন্স, এইসবের প্রযুক্তি মানুষকে বেকার করে দিচ্ছে। আমাদের 1.5 কোটি লোক বিদেশে কাজ করে, প্রবাসী। এই আগামী 10 বছর পরে তো কেউ নিবে না, কেউ তো নিবে না। প্রযুক্তি যদি আপনি এই শিক্ষাকে যদি বিজ্ঞান শিক্ষার দিকে না নেন, হবে না। হ্যাঁ, সব শিক্ষার দরকার আছে, রাখেন। আপনাকে ধন্যবাদ। এবার আমি জনাব তুষারের কাছে যেতে চাই, আপনার কাছে খুবই ছোট করে জানতে চাই। আমি 2টি প্রশ্ন করব, আমাদের হাতে সময় খুবই কম। ছাত্রনেতা মেঘমল্লার বসু শিবিরকে উদ্দেশ্য করে বলেছেন তারা ছাত্রলীগের ভেতরে ঢুকে মুজিববাদের চেয়ে বড় মুজিববাদী হয়ে থেকেছেন, এবং অন্যদিকে ছাত্রদলের সভাপতি রাকিব বলেছেন শিবির ছাত্রলীগের মধ্যে গুপ্ত হয়ে ছাত্রদলকে পিটিয়েছে। তাহলে কি আমরা বলতে পারি যে অতীতে ছাত্রলীগ যেসব সহিংস ঘটনা ঘটিয়েছিল সেখানে গুপ্ত শিবির জড়িত ছিল? এটাও গুপ্ত শিবিরদেরকে এটার উত্তর দিতে হবে, কারণ নির্লজ্জের মতো তারা বের হয়ে এসেছেন ছাত্রলীগের পেটের ভিতর থেকে, এবং তারপরে তারা অস্বীকার করছেন যে ছাত্রলীগের মধ্যে তারা বড় হন নাই। ছাত্রলীগের ভিতরে তারা যে লুকিয়ে থেকেছিলেন, এই লুকিয়ে থাকাটা কোন সংগ্রামের অংশ ছিল? যে ছাত্রলীগ সারাদিন লোকজনকে নির্যাতন করতো, সেই নির্যাতনের অংশ হয়ে তারা আজকে কি করে নিজেদেরকে নির্যাতন বিরোধী বলেন? এটা তো একটা বিরাট প্রশ্ন মানুষের কাছে। এবং আরও একটা বড় প্রশ্ন রয়েছে, আপনি যদি বলেন যে অমুক পার্টি আওয়ামী লীগের সঙ্গে ইলেকশন করেছে তাই সে দোষর, তাহলে শেখ হাসিনাকে যারা কওমি জননী উপাধি দিয়েছিল তারা দোষর না? তাদের সাথে জামাত ইসলাম কি করে ইলেকশন করে? অতএব তাদের কোনো কথাবার্তার কোনো ঠিক ঠিকানা নেই। দোষর আপনার পক্ষে গেলে উনি দুধেশ্বর, আর দোষর ওই দিকে গেলে উনি দূষিত স্বর, নাকি কোনটা? নিজের দলে থাকলে সব ভালো, অন্যের দলে থাকলে সব খারাপ। ওনারা যখন ছাত্রলীগের মধ্যে লুকিয়ে থেকেছেন, ছাত্রলীগ যতগুলি অন্যায় করেছে অবশ্যই সেটার দায় তাদেরকেও নিতে হবে। জি, আরো একটা তো প্রশ্ন। সেই দায় না নিয়ে তারা এখন বেরো এসে বলছেন আমাদের লুকিয়ে থাকা ছিল আমাদের সংগ্রামের অংশ। জি, তাইলে লুকিয়ে থাকা যদি সংগ্রামের অংশ হয়ে থাকে তাইলে তো খুব ভালো কথা। তাহলে এখন থেকে সবাই কি সব বিভিন্ন জায়গায় লুকিয়ে থাকবে? এই যে গুপ্ত, হ্যাঁ, এই যে এই গুপ্ত বংশ,
স্থাপন করা বাংলাদেশে নতুন ভাবে আবার, সে তো চন্দ্রগুপ্ত মৌর্যের পরে তো গুপ্ত বংশ আর নাই, মানে ওই গুপ্ত বংশের শাসন ছিল। এখন তো নতুন গুপ্ত বংশের শাসন আমরা সামনে দেখতে পাচ্ছি। কে কোথায় গুপ্ত হয়ে রয়েছে আমরা জানি না, হঠাৎ উপ্ত হবে, মানে বেরিয়ে আসবে। জি, আরো একটি প্রশ্ন রয়েছে। সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী স্বাধীন মালিক বলেছেন, একটি মামলায় যদি 1.5 থেকে 200 জন গ্রেফতার হয় তাহলে পুলিশ যেমন গ্রেফতার বাণিজ্য করতে পারে তেমনি আমরাও পারি। বর্তমানে মামলা একটি বাণিজ্যে পরিণত হয়েছে। এই পরিস্থিতি সরকার রোধ করতে পারতো, কিন্তু সেটি করে না। এখন আপনার কাছে প্রশ্ন করতে চাই, মামলা বাণিজ্য কি আসলে অনেক স্ট্রং হয়ে মামলা গেছে? বাণিজ্য অনেক আগে থেকে স্ট্রং। মামলা শুধু না, প্রতিটি এই মামলা সময়ে এসে হচ্ছে কি আরো স্ট্রং হলো? প্রতিটি মামলা হচ্ছে জামিনের ব্যবসা। একদিকে মামলা ব্যবসা হয়, আরেকটা হচ্ছে জামিনের ব্যবসা হয়। তো জামিন মানে উকিল, এবং তারপরে হচ্ছে হিয়ারিং এর ব্যবসা চলতেই থাকে, হিয়ারিং এবং প্রতি হিয়ারিং এ পয়সা চলতে থাকে। শোনেন, ডাক্তার সাহেব যদি আজকে ট্রিটমেন্ট দেয়, কালকে যদি রোগী ভালো না হয়, ডাক্তার সাহেবের কাছে 4 বার গেলে লোকজন বলতে থাকে উনি রিপোর্ট দেখে কেন পয়সা নেয়। কিন্তু উকিল নিয়ে একটা জমির মামলায় মনে করেন সারা জীবন বাপও গিয়েছে, সেও গিয়েছে, একই কাগজ উকিল দেখতেই থাকে বছরের পর বছর। জমির কাগজ তার বদলে নেই, কিন্তু কেউ কিন্তু কমপ্লেইন করে না যে একই কাগজ উকিল কেন। উকিলের মানে বাবা উকিল ছিল, আর ধরেন যে মামলা করেছে সেও ছিল, তার বাবাও মামলাটা করেছে। এখন উকিলের ছেলে ওকালতি করে, আর যার মামলা তার ছেলে যায় কোর্টে, কিন্তু জমির কাগজ কি বদল হয়? হয় না। তো একই কাগজ দেখে দেখে এই কোর্টে উঠে হিয়ারিং হয়, তারপরে ইনজাংশন হয়, স্টে হয়, এরকম নানান কিছু হতে থাকে, আর পয়সা দেওয়া চলতেই থাকে। তো এই পুরাটাই তো বাণিজ্য। কোনটা বাণিজ্যের বাইরে? আমি কিন্তু নেগেটিভলি বলছি না, কোনটা বাণিজ্যের বাইরে। কিন্তু কখন এটাকে বাণিজ্য হিসেবে আমরা নেগেটিভলি বলি? যখন মিথ্যা কোনো মামলা হয়, মিথ্যার উপরে প্রতিষ্ঠিত পুরো ব্যাপারটা হচ্ছে বাণিজ্য। সত্যের উপরে মামলা যদি 200 বছরও চলতে পারে, আমরা জানি না, কোর্ট কেন সিদ্ধান্ত দেয় না। কিন্তু মিথ্যার উপর মামলা করে মানুষের কাছ থেকে টাকা পয়সা হাসিল করে নেওয়াটা, এটা হচ্ছে খারাপ, আর কিছু হতে পারে না। জি, ধন্যবাদ। আমি জনাব এম এ আজিজের কাছে যেতে চাই। এই যে তুষার ভাইকে যে প্রশ্নটা করলাম, জনাব তুষারকে যে প্রশ্নটা করলাম, স্বাধীন মালিক বলেছেন যে এই প্রক্রিয়া বা এই মামলা বাণিজ্য সরকার চাইলে রোধ করতে পারতো, কিন্তু করেনি। আপনার কি মনে হয় কেন করেনি? দেখেন, ওই তুষার ভাই বলেছে আগের যেভাবে সরকার চলেছে এখনো তাই চলে। আমি দেখেছি, শুনেছি যে ফেসিবাদের আমলে, শেখ হাসিনার সরকার আমলে বোম ফাটে নাই, গাড়ি পড়ে নাই, অথচ 500 জন বিএনপির কর্মী আসামি। হ্যাঁ, আবার আমার শ্বশুরবাড়ি জামালপুরে বর্ডারে, সেখানে মামলা হয়েছে, একই মামলা, একই কেস, পরে 13 মাস পরে আবার মামলা করেছে। যত এলাকার বড় বড় ব্যবসায়ী, পরিবর্তনটা আসলে কোথায় সেটি জানতে চাই। কোনো পরিবর্তন এখনো হয় নাই, সরকার ব্যবস্থার কোনো পরিবর্তন হয় নাই, কোনো পরিবর্তন হয় নাই। যেমন আপনি বললেন গুপ্ত রাজনীতি, আপনি বলেন তো গণতান্ত্রিক রাজনীতিতে গুপ্ত রাজনীতি কেন থাকবে? বলেন কেন থাকবে? এখন ধরেন এই যে আওয়ামী লীগের সাথে তত্ত্বাবধায়ক সরকার আন্দোলন করতে গেছে, এরপরে ঢাকা ইউনিভার্সিটি অবস্থান করতে গিয়ে শিবির ছাত্রলীগের পেটের ভিতরে বেরিয়ে আসছে। এখন জামাত, বিএনপির সাথে তো জামাত বহু বছর ঘর করছে। এই বিএনপির ভিতরে জনশ্রুতি আসে 20% বিএনপির নেতাকর্মীদের গুপ্ত জামাত। এই বিএনপি তো একসময় তো জামাত, এইভাবে যদি বিএনপি যদি মধ্যপন্থার দল ঠিক রাখতে চায়, তাহলে তো এই বিএনপির থেকে তো স্ক্রিন আউট করতে হবে গুপ্ত জামাতকে, নাহলে বিএনপি টিকবে না ফাইনালি। তাহলে আপনি কি এক কথায় বলতে চাচ্ছেন যে এই যে মামলা বাণিজ্য আগে যা ছিল তা এখনো আছে, বিভিন্ন জায়গায় যে সংস্কারের কথা বলা হচ্ছে সেই সংস্কার আসলে হয়নি, বা এই মামলা বাণিজ্য আগে যা ছিল এখনো তেমন রয়েছে? এক কথায় যদি বলি, করার ক্ষমতাও নাই, এটা বুঝেছে কিনা তাও বুঝি না। কারণ সরকার আগে রাষ্ট্র যেভাবে চলছে এখনো সেই পথেই চলছে। জি, ধন্যবাদ। আমরা অনুষ্ঠানের প্রশ্ন করতে পারি আপনার মাধ্যমে। বুয়েটের শহীদ আবরারকে পিটিয়ে হত্যা করা হয়েছিল, ওই সময় ওই হলে কিংবা বুয়েটে কতজন গুপ্ত ছিল? তারা যদি সেদিন গুপ্ত না থেকে শুধু আবরারকে বাঁচাতে এগিয়ে আসতো, তাহলে কি আবরারকে বাঁচানো যেত? ওই সময় কি কোনো গুপ্ত লোক বুয়েটে ছিল? বুয়েটের ছাত্র দলে, বুয়েটের ছাত্রলীগে কোনো গুপ্ত ব্যক্তি ছিল? এই প্রশ্নের উত্তরটা কি কেউ খুঁজে দিবে? আজকে শহীদ আবরারের মৃত্যু নিয়ে বহু কথাবার্তা বলা হয়, তাকে হিরোইক একটা জায়গাতে নিয়ে যাওয়া হয়, কিন্তু সেই দিন কি ওই সময়, ওই প্রহারের সময় কোনো গুপ্ত রাজনীতিবিদ শিক্ষক সমিতিতে, অন্যান্য যে রাজনৈতিক দলগুলি আছে সেখানে ছিল? আপনি তো শুধু আবরারের কথা বললেন, আমি যদি বলি যে প্রহারের সময় কেউ ঠেকায়নি। হ্যাঁ, তো ওই গুপ্ত লোকগুলো যদি ওই দিন অন্তত প্রহারের সময় গিয়ে ঠেকাতো। দীপু দাসকে যে প্রহার করা হলো তখনও তো কেউ আটকায়নি। হ্যাঁ, কেউ আটকায়নি। আবার এই যে একজনকে খাইয়ে দাইয়ে মেরে ফেলা হলো, তাকে সেখানেও তো আটকাতে দেখিনি আমরা। কিন্তু এগুলো কি ইন্ডেমনিটি পাবে? কিংবা ওই যে 31 আগস্টের আগে যাদেরকে এরকম প্রহারে হত্যা করা হচ্ছে তারা সবাই ইন্ডেমনিটি পাবে? এই যে যাদেরকে প্রহার করা হয়েছে ইন্ডেমনিটি পাবে? এই উত্তর আপনি দিলেই ভালো হয়। আমি জানি না।
আমার জানা নাই। আমি আমার শৈশবকাল থেকে অবিচার দেখে আসছি। ইন্ডেমনিটির নামে যে মানুষকে বিভিন্ন অপরাধ থেকে দায়মুক্তি দেওয়া হয়, এটা আমি আমার শিশুকাল থেকে দেখে আসছি। আমি 75-এ দেখেছি, আমি এরপরে দেখেছি। গত সরকারের সময় আমি একটা অদ্ভুত বিষয় ইন্ডেমনিটি দেখেছিলাম। বিদ্যুৎ বিষয়ে যে যা করবেন, মানে বিদ্যুতের এই কারখানা টারখানা বানানো টানানো, এদের বিরুদ্ধে কোনো কিছু বলা যাবে না, ইন্ডেমনিটি। একটি পরিবারকে শুধু দ্বিতীয় সচিব করা হয়েছে, তাহলে এই যে বাকি যে পরিবারগুলো ছিল তাদের পরিবারের কেউ কেন কোনো ক্ষতিপূরণ পাননি? এটাও আমার জানা নাই। আবার যিনি দ্বিতীয় সচিব হয়েছেন তিনি ছাত্রলীগ করতেন, এটাও আমার জানা নাই। এবং তিনি কূটনীতিকও ছিলেন না, তাকে বসায় দিছে। জি, রাষ্ট্র তো এভাবে পারে না। রাষ্ট্র রাইট ম্যান রাইট প্লেসে বসাইতে হবে। আর রাষ্ট্রীয় পদ পদবি কখনো উপহার হইতে পারে না। রাষ্ট্রীয় পদ পদবি হচ্ছে যে যোগ্য সে পাবে, কারণ এটার সঙ্গে পুরো বাংলাদেশের জনগণের সম্পর্ক রয়েছে। উপহার হইতে পারে টাকা, উপহার হইতে পারে ফ্ল্যাটও তো দেওয়ার কথা বলা হ্যাঁ, হয়েছে। এটা উপহার হইতে পারে, বা এটা একটা ক্ষতিপূরণ হইতে তাহলে পারে। একজনের ক্ষেত্রেই কেন উপহার, অন্যদের জন্য কেন নয়? ফ্ল্যাট, জমি, বাড়ি, কিংবা ধরেন বিদেশে পাঠিয়ে দেওয়া, এগুলা সবই উপহার হতে পারে। কিন্তু আপনি যদি কোনো রাষ্ট্রীয় কাজে কাউকে নিয়োগ করেন যেটার জন্য সে আসলে ওই উপযুক্ততা নাই, তাহলে তো আপনি দীর্ঘমেয়াদে রাষ্ট্রীয় কাজে একটি দুর্বল জায়গা তৈরি করলেন। এটা উপহার হতে পারে না, কারো বেলায় হতে পারে না। তবে শহীদ হাদির পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া এবং তার পরিবারের যত্ন করাকে আমি সমর্থন করি। আমি মনে করি যে তাদেরকে টাকা পয়সা দেওয়া যেতে পারে, এবং শুধু তারাই না, এই ধরনের ক্ষয়ক্ষতির শিকার যারা, এদের জন্য একটা কম্পেনসেশন পলিসিও তৈরি করা যেতে পারে, যে কিরকম কম্পেনসেশন রাষ্ট্র দিবে বা কি ধরনের দায় রাষ্ট্র নিবে। এই জিনিসগুলো আমার মনে হয় থাকা উচিত, থাকলে ভালো। মানুষের এই যে অপঘাতে মৃত্যু, এটাই তো আমাদের সমাজের সবচেয়ে একটা করুণ চিত্র, এবং অপঘাতে মৃত্যুর পরে বিচার হয় না, এটা আরো করুণ চিত্র। আমরা আশা করছি শহীদ হাদির পরিবারের মতো যারা হত্যার শিকার হয়েছেন বা এই যে যারা নির্মমতার শিকার হয়েছেন, তাদের প্রত্যেকের পরিবারই আসলে সুবিধা পাক, বা তাদের প্রত্যেকের পরিবারকে মূল্যায়ন করা হোক, আমরা সেটাই চাচ্ছি, বিচারও চাচ্ছি। আমরা একেবারেই অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। আপনাদের দুজনকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।